এটা আল্লাহ দিছিল, এটা বলা যায়। মানে 5 মিনিটের মধ্যে আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আমি আবার দিব, আমি আবার পারবো। আমি দেওয়ালের সামনে আর কি বড় করে K82 লিখে রাখছিলাম যে এখানে যাইতে হবে। আসলে খুব দ্রুতই পারতেছি। তখন মনে হলো যে আসলে কি ডিএমসির কাটমার্কটা বাইরে যাবে। আমি প্রথম ব্রাঞ্চে, মিরপুর ব্রাঞ্চে যখন ভর্তি হতে যাই, তখন আর কি হাতের কোণে আমি ডিএমসি লিখে রাখছি। আসসালামু আলাইকুম, রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্বপ্ন ছোঁয়ার গল্পে। আজকে আমাদের সাথে স্বপ্ন ছোঁয়ার গল্প বলতে আমাদের সাথে উপস্থিত আছেন সেকেন্ড টাইম থেকে জাতীয় মেধায় 33তম স্থান অর্জন করা সুমন সায়া খান মারোয়া। আমি সরাসরি চলে যাব মারোয়ার কাছে। আসসালামু আলাইকুম, আমি সুমন সায়া খান মারোয়া। এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 33তম স্থান অধিকার করেছি। আমি কক্সবাজার সরকারি কলেজ থেকেই পড়াশোনা করেছি। রেটিনার মিরপুর ব্রাঞ্চের সেকেন্ড টাইম বেসে রেগুলার স্টুডেন্ট ছিলাম। রেটিনার রুল 42-12-28। মারোয়া, তুমি সেকেন্ড টাইম থেকে জাতীয় মেধায় 33তম স্থান অধিকার করেছো। নিঃসন্দেহে একটি চমৎকার ফলাফল তোমার জন্য। ফার্স্ট টাইম যখন তুমি কোচিং করেছো, এর পরের যখন ব্যর্থ হয়েছো, এর পরের অবস্থানটা কেমন ছিল তোমার? এটা খুবই বেদনাদায়ক ছিল ভাই। প্রথম 0.25 এর জন্য আমি জ্বরে পড়ি। আমি স্কোর করছিলাম 66.5। তখন স্বাভাবিকভাবে আমার অনেক খারাপ লাগে। বাসার সবাই তো মনে করেন রেজাল্ট পেয়ে খুবই খারাপ, আম্মু তো কেঁদে দিছে, অলরেডি পড়ে গেছিল। আমিও 4-5 মিনিট কান্না করছিলাম। দ্বিতীয়বার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত কিভাবে নিয়েছো? এটা আল্লাহ দিছিল, এটা বলা যায়। মানে 5 মিনিটের মধ্যে আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আমি আবার দিব, আমি আবার পারবো। মানে মনে একটা সাহস ছিল আমার। পরিবারের কাছ থেকে কেমন সাপোর্ট পেয়েছো? আলহামদুলিল্লাহ অনেক। মানে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলি, পুরোটাই সাপোর্ট দিচ্ছে। আমি নিজে ভেঙে পড়তাম বেশি, ওরা আমাকে মোটিভেট করতো যে তুমি পারবে এরকম। মাঝে মধ্যে আমার অসুস্থ হলে আমার বাবা বলতো কি ও কি পারবে না, প্রাইভেটে ভর্তি না করে কি ভুল করছি, এটা বলতো। তখন বলতাম যে আমি আবার নিজে বলতাম যে না আমি পারবো। উভয় পক্ষে আর কি একটু আমি নিজেই সাপোর্ট দিতাম, ওরা আমাকে আবার দিত এরকম। প্রথমবার ব্যর্থ হওয়ার কারণ কি মনে করছো তুমি? ভাইয়ার যদি স্পেসিফিকলি যদি দোষ দিই তাহলে আমার নিজে। আমার প্রথমত হচ্ছে কি আমি কনসেপ্ট ক্লিয়ার করি নাই, দ্বিতীয়ত ভালো মতো করে পড়ি নাই, এরপরে হচ্ছে কি রিভিশন কম দিছি, প্র্যাকটিসও কম করছি, এক্সামও কম দিছি, টাইম ম্যানেজমেন্ট সব, মানে যতগুলো স্টেপ ক্লিয়ার করে মানুষ একটা মেডিকেল ক্র্যাক করে, আমি সবগুলো স্টেপে গাফিলতি করছি। প্রথমবার এই যে ব্যর্থ হয়ে যাওয়া, প্রথমে যখন মেডিকেল পরীক্ষা দিয়েছো সেখানে খারাপ একটা রেজাল্ট আসছে, অল্পর জন্য তুমি মেডিকেলটা তোমার হচ্ছে ছুটে গেল, এরপরে সেখান থেকে কামব্যাক করে আবার নিজেকে ঘুরে দাঁড়ানো, এই পিছনের গল্পটা কেমন ছিল তোমার? শুধুমাত্র বাবা মা, কারণ আমাকে শুরু থেকে দেখছি বাবা মা অনেক কষ্ট করে আমাকে এই জায়গায় আসছে। মানে আজকে যে আমি মেডিকেল ক্যান্ডিডেট হব, এই জায়গায় পর্যন্ত আসতে মায়ের কষ্ট অনেক বেশি, বাবার চেয়ে আমার মায়ের কষ্ট অনেক বেশি। মানে এগুলো আমার মনে পড়তো যে না, মা বলতো যে কি ভালো জায়গায় যেতে হবে, এই জায়গা থেকে আর কি নিজেকে একটু ইন্সপায়ার করে যে না আমাকে আসতে হবে। সেলফ মোটিভেটটা নিচ থেকে ছিল। পড়াশোনার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে বেশি ফোকাস করেছো তুমি? পড়াশোনার ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ বললে আমি একটু বোটানিতে একটু ফোকাস বেশি দিয়েছিলাম, কারণ এর আগের বার আমি যেবারে পরীক্ষা দিয়েছিলাম একটু বোটানি প্রশ্নটা হার্ড হয়েছিল, এই জন্য। এরপর যদি সব বইয়ের ক্ষেত্রে বলি, আমি সব বই গুরুত্ব দিয়েছিলাম, কিন্তু কোয়েশ্চেন পয়েন্ট দেখে যে টপিকটা থেকে বেশিবার প্রশ্ন আসছে ওই টপিকটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ছিলাম। তোমার দৈনিক পড়াশোনার যে রুটিনটা তুমি ফলো করেছো, ওইটা কিভাবে তুমি রুটিনটা নিজের মতো করে পড়ছো নাকি হচ্ছে র্যান্ডমলি পড়াশোনা করছো? না ভাই, নিজের মতো করে পড়ছি। আমি কালকে কি পড়বো, কালকে কোচিংতে কয়টায় যাব, কোন সাবজেক্টটা কয় ঘন্টা পড়বো, কোন টপিকটা পড়বো, এটা এর আগের দিন রাত্রে শোয়ার আগে আমি লিখে রাখতাম স্টিকি নোটে। তারপর এটা টেবিলের উপরে রেখে ঘুমাই যেতাম, সকালে ওটা আবার একটা স্টেপ অনুযায়ী আমি করতাম আর কি। আগে ন্যাচারালিগুলো বা কোটিং যেগুলো হয় এগুলো সকাল উঠে মাত্র মুখস্থ করার জন্য এগুলো আগে রাখতাম, প্রায়োরিটির মধ্যে সিরিয়াল আগে রাখতাম, এরপরে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো রাখতাম, এরকম আর কি। দ্বিতীয়বার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কতটুকু মানসিক চাপ অনুভব করছো তুমি? এটা পুরো জার্নি জুড়ে অনেক চাপ ছিল, কিন্তু নিজে নিজে আর কি একটু শক্ত রাখছিলাম যে আমি যখন মনে করেন যে চাপটা হইতো যে পারবো কি পারবো না, মাঝে মধ্যে দেখা যায় কি ইউনুস ভাইয়ের কাছে গিয়ে আমি কান্না করে দিছি, ভাইয়া নাম্বার তো 70-এর নিচে আসছে হবে, মানে খুব একটা 70-এর নিচে আসছে এরকম না, যেদিন আসছে সেদিন আমি ভাইয়ের কাছে গিয়েছি, ভাইয়া হবে, আমাকে দিকে হবে সেকেন্ড টাইম কি পুরো, এটা আমি তো কোথাও ভর্তি নেই, কি করবো, এরকম একটা অবস্থা। দীর্ঘ একটা বছর একটা জার্নি ছিল তোমার, এই জার্নিটাকে নিজের হচ্ছে যে কনফিডেন্স লেভেলে ধরে রাখা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার ছিল, কিন্তু তুমি কিভাবে এটাকে হচ্ছে কন্ট্রোল করছো? সবসময় আল্লাহর কাছে আমাদের সবরটা দেয় একটু,
তো তারপর হচ্ছে কি আমি দেওয়ালের সামনে আর কি বড় করে K82 লিখে রাখছিলাম যে এখানে যাইতে হবে। তারপর মানে আমি নিজে যখন পড়তাম তখন ক্লিয়ার করে সবকিছু স্টেপ বাই স্টেপ, মানে আমি তো টেবিলের সামনে লিখে রাখছিলাম যে কি আমার এটা প্রথমে ক্লাস করতে হবে, তারপর মেইন বই, তারপর ডাইজেস্ট, তারপর প্র্যাকটিস, এক্সাম, রিভিশন, ভুলগুলোর মানে সিরিয়াল ভাবে স্টেপ বাই স্টেপ আমি লিখে রাখছিলাম। তো আমি সবগুলো পড়ার সময় সবগুলো যখন ক্লিয়ার করে পড়তাম, এক্সাম দিতাম, তখন থেকে ভুলগুলো আমি আবার কারেক্ট করতে, সবগুলো দেখে মনে হতেছে কি আমি মানে ভালো করতেছি। এটা মানে আমার পড়ার স্ট্র্যাটেজি বা আল্লাহর রহমতে আমার এটা কনফিডেন্সটা ছিল। তুমি ফার্স্ট টাইম রেটিনাতে কোচিং করেছো, সেখানে তুমি অল্পের জন্য হচ্ছে তোমার মেডিকেল আসে না, এরপর সেকেন্ড টাইম আবার রেটিনাকে বেছে নিয়েছো, এইটার কারণ কি ছিল? কারণ রেটিনার সব দিক দিয়ে আমার ভালো লাগতো, এক্সাম সিস্টেম, ক্লাস, তারপর গাইড বইগুলো, ডাইজেস্টগুলো সবগুলোই মানে আমার জন্য মনে হইতো যে কি এগুলোই বেস্ট আর কি। তারপর হচ্ছে কি শুধু এটা আমার না, আমার ফ্যামিলিগতভাবেই আমরা 4 বারে কি রেটিনাকে বেছে নাও। আমার ভাইয়া সেকেন্ড টাইমে ছিল, আমার ভাইয়া 2 বার, আমি সেকেন্ড টাইমে ছিলাম, আমিও 2 বার, আমার ফ্যামিলি থেকে 4 বার রেটিনাকে বেছে নেওয়া। জি, তোমার মেডিকেল পরীক্ষা দেওয়ার দিনের অবস্থাটা কেমন ছিল? তুমি ফার্স্ট টাইম মেডিকেল পরীক্ষা দিয়েছো এবং সেকেন্ড টাইম যখন মেডিকেল পরীক্ষা দিয়েছো, দুইটার মধ্যে যদি হচ্ছে একটু আলাদা করতে চাও, মানে কিভাবে তুমি এটা দুইটাকে ব্যাখ্যা করতে চাও? যদি প্রথমবারের কথা বলি, শুরুতে যখন ঘর থেকে বের হয়েছি তখন থেকে আমি আওলাই গেছি, নতুন নতুন জিনিস পড়তেছি, জিকে, তারপর হচ্ছে কি কেমন জানি একটা লাগতেছে, আমি একটা কাদো কাদো অবস্থা। তারপর সেকেন্ড টাইম যখন দিলাম তখন আশেপাশের মানুষ কাদো কাদো অবস্থা, আমি হেসে হেসে যাইতেছি, কারণ আমার কনফিডেন্স লেভেলটা ওই রকমই ছিল। পরীক্ষার হলের অবস্থাটা কেমন ছিল প্রশ্ন পাওয়ার পরে? আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আমি আমার পুরোটা কনসেন্ট্রেশন প্রশ্নের উপর রাখছিলাম। তারপর হচ্ছে কি ভাইয়া প্রশ্ন প্রথম 4-5টা তো আমি আসলে খুব দ্রুতই পারতেছি, তখন মনে হলো যে আসলে কি ডিএমসি কাটমার্কটা বাইরে যাবে, একটু তখন একটু ভয় লাগছিল। তারপর মনে করলাম যে না, ডিএমসি টিএমসি চিন্তা করে আমার লাভ নাই, আমার আগে ভালো করে দাগাইতে হবে, এটাই কথা। দেন আমি 30 মিনিটে হচ্ছে কি 84টা শিওর করে দাগাই। তখন একজন ম্যাম দেখে আমাকে বলতেছে, আম্মু তোমার কি পরীক্ষা প্রশ্ন খুব কমন আসছে? আমি বললাম হ্যাঁ ম্যাম, 90+ কমন আসছে। পরীক্ষা দেওয়ার পরে কি মনে হয়েছে এবার চান্স হয়ে যাবে? আমি এক্সাম হলে বুঝছিলাম যে কি ডিএমসি তো চাই না, প্রশ্ন বেশি সহজ হয়ে গেছে, কাটমার্ক তো ডিএমসি বেশি হবে, কিন্তু ঢাকার মধ্যে শিওর হয়ে যাবে। এক্সাক্ট যদি বলতে চাই, তোমার যখন হচ্ছে পরীক্ষার রেজাল্টটা দিল সেকেন্ড টাইম, পরীক্ষার ফলাফল ঠিক পাওয়ার মুহূর্তটা কেমন ছিল? ভাইয়া আমি তো যখন শুনলাম যে আজকে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল, কালকে দিবে না আজকে দিবে, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল। তো আমি নামাজ পড়তেছি, আল্লাহকে ডাকতেছি, খান্নাও করতেছি, সাথে এই 2-3টাই একসাথে চলতেছে আর কি। তারপর আমি আমার ভাইকে বলি যে তুই রেজাল্ট দেখিস না, আমার ভয় লাগে, যদি তুই দেখাস তোর খারাপ লাগবে, যদি কোনো কিছু হয় ডিএমসি না হয় তোর খারাপ লাগবে, কারণ ওনাকে আগে স্বপ্ন দেখছে আমি 90তম হয়েছি ডিএমসিতে, এই জন্য ওকে দেখতে না বলি। ও চুরি করে আমার নাম্বার নিয়ে আমার আপু থেকে রোল নাম্বারটা নিয়েও দেখে ফেলছে। তো সন্ধ্যার দিকে আর কি রেজাল্টটা দেয়। ও আমার ভাই তো মনে করেন ভিডিও কল দিয়ে কি একটা অবস্থা, কাঁদো কাঁদো, বলতেছে কি সেরা রেজাল্ট কইরা দিলি বোন তুই। যখন তোমার রেজাল্ট হয়ে গেল, এরপর তো তুমি রেজাল্ট পেয়েছো, এরপর আব্বু আম্মু যখন রেজাল্টটা জানলো তাদের অবস্থানটা কেমন ছিল? আমি প্রথমে ফোন করে আমার মাকে জানাই যে মা এরকম রেজাল্ট করছে, আম্মু তো খুবই খুশি যে আলহামদুলিল্লাহ। আমি জানতাম তুই ভালো করবি, আমার মন বলতেছিল তুই ভালো করবি, এটা বলছিলাম। আম্মু খুশি, আম্মু বলছে আমি নামাজ পড়ি পরে কথা বলবো, এটা বলে রেখে দে। তখন আমি আব্বু বাজারে ছিলাম, আমি আব্বুকে কল করে দিছি। তো আব্বু বলতেছে, আমি আব্বুকে বলছি যে আব্বু এরকম রেজাল্ট করছি, নাম্বার এত পাইছি, 33তম হয়েছি। তো আব্বু মনে করেন পুরুষ মানুষ হয়ে কানলো আর কি, বাজারে তাও। অসাধারণ অনুভূতি। আচ্ছা, তোমার এই জার্নির পিছনে যদি আমরা বলতে চাই, অনেকের ভূমিকা আছে। স্পেশাল যদি বলতে চাই, তোমার আপু তোমাকে কিভাবে সাপোর্ট করেছে তোমার এই জার্নিতে? আমার 3 বোনে ছিল, সবসময় ছিল হচ্ছে আমার মেজাফু। ও আর কি বলতো, সবসময় যদি আজকে পড়া শেষ না হয় ও খাওয়াই দিত, অলস তো খাওয়াই দেয়। ওই দিন আর কি টেবিলে এনে আর কি পাশে খাওয়াইতো, আমি পড়তাম, ও খাওয়াই দিত। তারপর মনে করেন গুছালে যাইতেছি, ও আগে থেকে ট্যাপটা সাইড রাখতো, কাপড়টা দিয়ে আসতো, কোন কাপড় পরবে এটা আমি নিজেও জানি না, ও দিয়ে আসতো এরকম। তারপর হচ্ছে কি সবসময় বলতো যে পর মাঝে মধ্যে আমি চুরি করে মোবাইলটা একটু গুতাইতে চাইতাম, এই জন্য আর কি ও মাঝে মধ্যে বকা দিত। তো খারাপ লাগলেও পরে বুঝতাম যে না আসলে আমার ভালোর জন্য বলতেছে, ঝগড়াঝাটি হইতো মোবাইলের জন্য, কিন্তু এরপরে আবার ভালো হয়ে যেতাম। আবার আমার পাশে ছিল আমার বড় আব্বু, পাশের বাসা ওর আর কি।
তো ওখান থেকে এসে ও আমাকে সবসময় মোটিভেট করতো যে তুই ভালো করবি পর আর কি সব কিছু। ও ভালো ভালো খাবার নিয়ে আসতো আমার জন্য রেস্টুরেন্ট থেকে, আমি আবার খাবার প্রিয় এই জন্য। আর লাস্টের টাইমে হচ্ছে কি আমার ওরা তো দুইজন আর্টস ব্যাকগ্রাউন্ড, এই জন্য আমার ইমিডিয়েট যেটা বড় ববিতে পড়ে ওকে আমি 1 মাসের জন্য আনছি আগে, মানে পাশে যেত টেবিলের পাশে বসে রাখা। পুরো 1 মাস ও আমার টেবিলের পাশে বসেছিল। মানে এত মোবাইল ইউজ করা মেয়ে 1 মাস পর্যন্ত একটু ফেসবুকে যাওয়া, হোয়াটসঅ্যাপে যাওয়া, কোথাও না কিচ্ছু করে না, শুধু আমার টেবিলের পাশে বসে। আমি যতক্ষণ না বসছি তার চেয়ে বেশি কোনো বসেছিল, এরকম ভাই বোনদের এরকম ছিল। তারপর আমার ভাই তো সবসময় ভিডিও কল দিয়ে ডিপ্রেশন হলে বলতো যে কি না তুমি পারবে, আমার মনে হয় যে কি তুমি, আমি দেখতেছি না আমি তোমার কাছে যাইতেছি না, কেন যাইতেছি না, তোমার প্রতি আমার বিশ্বাস আছে যে তুমি পারবে এটা। দেন ভাইয়া ভিডিও কল দিয়ে আর কি স্টেথোস্কোপ দিয়ে দেখাই বলতো এটা দেখতেছো, যদি পাইতে চাস না এটা পর ভালো করে, নাইলে এটা পাবি না তুই, এই আর কি। তারপর ও বিভিন্ন হসপিটালে যাওয়ার সময় ছবি তুলে আমাকে পাঠাইতো ওর হসপিটাল থেকে আর কি, ও তো মেডিকেলে পড়ে। তো যে দেখছোস মেডিকেল আসলে কি সুন্দর ছবি তুলতে পারে, এই কারণে তোর মেডিকেল তো যে ডিএমসি হয় তাহলে তো আরো সুন্দর হবে, তুই ভালো করে পড়, এই লোভ দেখাইতো, ভীষণ লোভ দেখাইতো। জি, আজকে আমরা এখান থেকে তোমার ভাইয়া এবং আপু তোমার ফ্যামিলি মেম্বারকে ধন্যবাদ দিতে চাই তোমাকে সাপোর্ট করার জন্য। পরীক্ষার ঠিক 10 দিন আগে আমরা জানতে পেরেছি তুমি অসুস্থ হয়েছিল। এই সময় তোমার মানসিক অবস্থা কেমন হয়েছিল? ভাইয়া মানসিক অবস্থা হচ্ছে কি 10 দিন আগে অসুস্থ হয়ে গেছিলাম, খারাপ লাগতেছিল যে ভেঙে পড়ছিলাম অনেকটাই, কিন্তু আমার চেয়ে আমার ফ্যামিলি বেশি ভেঙে পড়ে। আসলে কেউ ফার্স্ট টাইমও হয় না, এতদিন কষ্ট করে কি আবার হবে না এটা বলে বেশি ফ্যামিলি ভেঙে পড়ছিল। কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল যে কি আমি পারবো, আমি যদি 10 দিনও না পড়ি তাহলেও আমি পারবো, কারণ আমি এভাবে পড়তাম যেন 10 দিন পর আমি ডেলিভারি দিতে পারি, এরকম করে কনসেপ্ট আমি ক্লিয়ার করতাম। তারপর হচ্ছে কি খুব অসুস্থ হয়ে যায়, 3 দিন পর্যন্ত আমি পুরো পড়াশোনা করি নাই। তখন আর কি বাসা থেকে ইউনুস ভাইয়া, তারপর রায়হান ভাইয়া যাই, তারপর ভাইয়ারা বলে যে কি শক্ত থাকতে, প্রেশার ওঠানামা করছিল। ভাইয়া বলছে কি টেনশন করার দরকার নেই, তোমার দেখো ঢাকার মধ্যে হয়ে যাবে, রিল্যাক্সে পড়ো। তারপর এই তো অনেকদিন 2-1 দিন যখন পড়ি না আমার একটু কেমন জানি লাগতেছিল, তারপর আবার নিজেকে সাহস করে পড়ছি। পরীক্ষার ঠিক আগের দিন সেম অবস্থা, রাতের 10টা অবধি মনে করেন একটু শরীর খারাপ হয়ে যাইতেছে, তারপর আমি নিজেকে সাহস করে শক্ত করে আবার পড়ি। আমি নিজে ফ্রেশ হওয়ার জন্য নিজ থেকে একটু নিজে নিজে আনন্দ করি, আমার ভাগ্নিদের সাথে একটু খেলা করি, তারপর আবার নিজেকে শক্ত করে 10টা 10:30টার দিকে আমি আবার নিজে ঘুমিয়ে পড়ি। তারপর এই তো নিজেকে নিজে ওভারকাম করছি। আমি আমি ওষুধ খাইছি, আমি নিজে ঠিক করার পর আমি নিজে একটু আগে কান্না করছি, কিন্তু এরপর আমি নিজেকে শক্ত করে মানসিক ফিটটা এনে তারপর ওষুধ খাইছি। তোমার একাডেমিক লাইফটা, তুমি তো কক্সবাজারে কাটিয়েছো, সেখানে একাডেমিক লাইফটা কেমন ছিল, বা একাডেমিক লাইফে পড়াশোনা কিভাবে করেছো, বা কিভাবে সেখানে তোমার বেড়ে ওঠা, তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি। ভাইয়া একাডেমিকে শুরু থেকে আমি ডেডিকেট ছিলাম। যখন যে বললো করোনা কলেজ শুরু হবে কি হবে না এরকম দ্বিধাদ্বন্দ্ব অবস্থা, তখন থেকে আমি আর কি আমার ইমিডিয়েট বোনটার এসএসসির বই পড়া শুরু করে দিয়েছিলাম, যেহেতু আমার ভাই আমাকে এসএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, ওর কাছ থেকে পড়তাম আর কি। পুরো একাডেমিক জুড়ে ওর কাছে পড়ছি, সব কিছু হাতে ধরে পড়াইছিলাম, হাতে কলমে ধরে পড়াইছো। দেন হচ্ছে কি মাঝে মধ্যে অনলাইনে রেটিনার বা অন্য যেখান থেকে ভাই আমি ভালো কিছু পেলে ওই মেডিকেল রিলেটেড ওইখান থেকে পড়ে নিতাম। আর হচ্ছে কি জিকে আর ইংলিশটা পাশাপাশি আমি প্রত্যেকদিন পড়তাম আর কি তখন থেকেই। এই জন্যই আমার সেকেন্ড টাইম এসে এটা একটু কম ব্যাক পেতে হয়েছে। ফার্স্ট টাইমও আমি জিকে ইংলিশে মোটামুটি ভালোই রাখছিলাম। জি, আমরা জানি রেটিনা সেকেন্ড টাইম যারা আছে তাদেরকে হচ্ছে প্রায় 54টার উপর ক্লাস দেয়, ইভেন হচ্ছে ডাবল সার্ভিস দেয়। এটা তোমাকে কতটুকু হেল্প করেছে? ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ আমি একটা ক্লাসও মিস দিই নাই। একদিন এমন বৃষ্টি হয়েছে, মানে যাওয়ার অবস্থা দিয়ে পানি, তো ঢাকা শহরে পানি উঠলে এই অবস্থা, তারপরে আমি ক্লাস করতে গেছি, কারণ আমি জানি যে রেটিনায় ক্লাস করলে মনে করেন আপনার এরপর দিন পরীক্ষা হোক বা মেডিকেলের জন্য স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো আসবে ওই চ্যাপ্টার থেকে 90 থেকে 95% ক্লিয়ার হয়ে যায় ক্লাস করলে। আর বাইরে ক্লাসে মোটিভেশন এমনভাবে দেয়, আমি এখান থেকে এসে চাঙ্গা হয়ে আবার পড়তে বসি, এরকম একটা অবস্থা। এই জন্য আমি মানে ক্লাসের দিক থেকে যেমন পড়াটা পাইছি তেমন মোটিভেশনটা পাইছি। বাবা মা থেকে দীর্ঘ একটা সময় তোমার দূরে থাকা, এইটাকে কিভাবে তুমি ম্যানেজ করছো? ভাইয়া সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে মার থেকে দূরে থাকা আর কি। মায়ের কাছে তো সবসময় থাকছি, সে শুরু থেকে ফার্স্ট টাইম অবধি মায়ের সাথেই থাকা, যার কারণে আর কি মাকে ছেড়ে হঠাৎ করে নতুন শহরে এসে থাকা খুবই কষ্টকর। মানে প্রথম দিকে এসে মনে করেন যে মায়ের জন্য এত খারাপ লাগতো, আমার রাতে ঘুম আসতো না। তারপর আস্তে আস্তে যে পড়তে হবে, মা কল দিয়ে বলতো আসি, আমি যাবো এরকম একটা মাই এত রাখতো, আশায় রাখতো আর কি, বা তোমাকে মহেশখালীতে বেড়াতে আনবো এরকম বলে আর কি, এটা ওভারকাম করা, মানে দেখা হবে এরকম একটা। প্রথমবার যারা ব্যর্থ হয়েছে তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি?
ভাইয়া প্রথমবার ব্যর্থ হলে এটা স্বাভাবিকভাবে ভেঙে পড়বে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু সাহস রেখে প্রথমেই হচ্ছে কি এরা যে পারে না, এটার জন্য প্রথমেই হচ্ছে কি সাহস রাখতে হবে যে আবার উঠে দাঁড়াতে হবে। এরপর হচ্ছে কি সেকেন্ড টাইম দেওয়ার জন্য যদি নিয়ত থাকে তাহলে শুরু থেকে ডেডিকেট হতে হবে, যে শপথ করতে হবে মনে মনে আমি শুরু থেকে ভালো করে শেষ অবধি পর্যন্ত লেগে থাকবো। অনেকে দেখা যায় শুরুর সময় অনেক ডেডিকেট থাকে, মাঝখান দিয়ে হেরে যায়, যার কারণে এতদিন যে কষ্ট করলে পেছনে এটাও বিতা যায়। এই জন্য বলবো যে শুরু থেকে শেষ অবধি লেগে থাকা, রেগুলারিটি মেনটেন করা। এরপর পড়ার সময় হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এরপর মনোযোগ দিয়ে হচ্ছে সব দাগানো লাইন ভালোভাবে পড়তে হবে। এরপর বেশি করে প্র্যাকটিস করতে হবে, মানে প্র্যাকটিস যত সোর্স পারা যায়, যতগুলো বাসায় সোর্স থাকে সবগুলোই মানে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার সময় 4টা অপশনই কেয়ার রাখতে হবে, মানে আমি এটা পারলাম, এটা 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 ছেড়ে দিবে এরকম না, আর 3টা কেন হইলো না এটা ব্যাখ্যা করতে হবে। এরপর হচ্ছে কি এক্সাম দিতে হবে বেশি বেশি। এক্সামে যে ভুলগুলো হবে ওই ভুলটা শুধু উত্তরটা না পড়ে বরং ওই টপিকে গিয়ে ওই টপিকটা ক্লিয়ার করতে হবে, কারণ তোমার যদি ওই টপিকে ভুল না থাকতো তাহলে তুমি এই প্রশ্নটা ভুল করতে না। এই জন্য ওই টপিকে গিয়ে ক্লিয়ার করতে হবে। এরপরে যে টপিকটা ভুল হয়েছে ওটা আবার ধাগায় রাখতে হবে, যাতে রিভিশন দেওয়ার সময় ওই টপিকটা বেশি হাইলাইট হয়, বেশি আবার পড়া যায়, কারণ ওই টপিকে ভুল হয়েছে মানে তোমার ওই টপিকে গ্যাপ আছে। জি, আমি তোমার কাছে জানতে চাচ্ছি তোমার এই দীর্ঘ জার্নিতে রেটিনাকে তুমি কিভাবে কাছে পেয়েছো? প্রথমবার তো ভাই আমি কক্সবাজার থেকে শুরু করি। কক্সবাজার ভাইয়ের এত হেল্পফুল ছিলেন যে আমার মাঝে মধ্যে নাম্বার কম আসতে বলতো যে ছায়া তুমি পড়ো, পারবে। অসুস্থ ছিলাম এটা ভাইয়ারও জানতো, যে অসুস্থ থাকার পরে বলছে তুমি অসুস্থ থাকার পরে যেহেতু নাম্বারটা তুলতে পারছি একটু কষ্ট করলে তুমি পারবে, সবসময় মোটিভেট করতো। যে বাসায় আর কি আমি যাইতে পারতাম না, মাঝে মধ্যে ভাইয়া প্রশ্ন মামারগুলো আমাদের বাসায় পাঠাইতো এরকম আর কি। তারপর এখানে যখন সেকেন্ড টাইম আসলাম তখন ইউনুস ভাই বাসায় কল দিত সব সময়। তারপর মেন্টর আপু ছিল, মেন্টর আপু তো কিছুদিন পর পর কল দিয়ে বলতো যে আপু এই আজকে পরীক্ষাটা কেমন হয়েছে, নাম্বার কত তুলছো, রেগুলারিটি আছে কিনা। তারপর কোনো কিছু ল্যাগিংস থাকলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। তারপর ইউনুস ভাইকে আসলে সবসময় বলতাম যে ভাইয়া কি হবে, ভাইয়া সবসময় সাপোর্ট দিত। তারপর হচ্ছে কি আমার পরীক্ষার 10 দিন আগে রেটিনা থেকে আর কি বাসায় গেছিল, তখন আমি নিজে একটু অসুস্থতার কারণে ভেঙে পড়ছিলাম। ভাইয়া বলছে কি ভেঙে পড়া যাবে না, তুমি পারবে, ঢাকার মধ্যে আসবে। মানে সবসময় রেটিনা হচ্ছে কি আমি তো পড়াটা সবসময় পাইছি, মূল সোর্সটা তো রেটিনার ক্ষেত্রে ছিল পড়াটা। কিন্তু সেকেন্ড টাইমে জানতে সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে ডিপ্রেশন, মানে নিজেকে ধরে রাখাটা। ওই ক্ষেত্রে রেটিনা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ডেডিকেটেড ছিল। মানে একটা সেকেন্ড টাইমের যে মেন্টাল যে প্রেশারটা এটা যেহেতু স্টেবল যেন থাকে, এটার জন্য রেটিনা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আর কি আমার পাশে ছিল। জি, যারা হচ্ছে এবছর ফার্স্ট টাইম পরীক্ষা দিল মেডিকেলে এবং যাদের হয়নি, যারা সেকেন্ড টাইম করতে চায় এবং ডাক্তার হওয়ার স্বপ্ন যারা লালন করছে, তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শগুলো কি কি থাকবে? ভাইয়া প্রথমত বলবো যে কি যেহেতু একবার রেজাল্ট খারাপ হয়েছে একটু খারাপ লাগবে, খারাপ লাগলেও আল্লাহর উপর ভরসা রেখে নিজের কনফিডেন্সটা একটু গ্রো করে তারপর হচ্ছে কি সাহস নিয়ে আবার পড়তে বসতে হবে। প্রথমে হচ্ছে কি যেমনটা বললাম যে নিজের কাছে একটা কনফিডেন্স রাখতে হবে, আমি গতবার পাই না ঠিক আছে, কিছু আমার গ্যাপ ছিল, ওই গ্যাপগুলো আবার একটা জায়গায় খুঁজে লিখে রেখে ওই গ্যাপগুলো কভার করার চেষ্টা করতে হবে, যাতে দ্বিতীয়বার পড়ার সময় যে ফার্স্টবার যে গ্যাপগুলো রাখছিল কোনোভাবে যেন গ্যাপটা সেকেন্ডবারে না আসে। তারপর হচ্ছে কি ভাইয়া ওই সবসময় ডিফ্রেশটা লাগবে, কিন্তু সবসময় নিজেকে এমনভাবে রাখতে হবে যেন ডিফ্রেশটা কাজ না করে। কারণ ডিপ্রেশনে গেলে মনে হয় দেখা যায় যে কি আমি পড়তেছি টেবিলে বসে আছি কিন্তু মাথায় এটা কিছু যাইতেছে না, আমি খালি মুখে আওড়াইতেছি। এগুলো আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, কারণ আমি নিজেই তো জানি সেকেন্ড টাইমে যেহেতু। তো এটা বলবো যে কি নিজেকে সবসময় পড়ার মধ্যে রাখা, কারণ আমি অনেক সময় দেখেছি আমি যদি পড়ার মধ্যে রাখি তাহলে নাম্বারটা ভালো আসে কোচিংয়ে, তখন আমার কনফিডেন্সটা বেড়ে যায়, তখন পড়ার গতিটা অটোমেটিক আরো বেড়ে যায়। আমার ভাইয়েরা বলতে কি রেটিনা বাইরে যদি তুমি ভালো করে পড়ো রেটিনা সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমার ভালো লাগবে, আরো বেশি উঠতে ইচ্ছা করবে। কিন্তু যখন নাম্বার কম পাওয়া, নিজে পড়বা না ফাঁকিবাজি করবা, দেখবে যে কি নামার সময় তোমার কষ্ট লাগতেছে। এই যে তোমার ঢাকা মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি 33তম স্থান অধিকার করেছো, এক কথায় বলতে গেলে অসাধারণ রেজাল্ট। সেকেন্ড টাইমার হওয়ার পরেও তোমার হচ্ছে সেখানে 5 মার্ক কাটার কথা ছিল, পরে 3 মার্ক কাটছে, এরপরে 33তম স্থান অধিকার করেছো তুমি। নিঃসন্দেহে অনেক ভালো রেজাল্ট তোমার জন্য, কিন্তু হচ্ছে কখনো কি কল্পনা করেছো এই প্রিপারেশন নেওয়ার সময় একেবারে হচ্ছে এরকম রেজাল্ট হয়ে যেতে পারে, ঢাকা মেডিকেলে সুপার একটা রেজাল্ট হবে, টপ 30-তে চলে যাবা, এমন কি কখনো মনে হয়েছে?
ভাইয়া সবসময় আমি কল্পনাটা রাখতাম কি ডিএমসি লাগবে, এরকম একটা কল্পনাতে রাখতাম। আমার কি মাঝে মাঝে ডিপ্রেস হয়ে যেতাম, আর পড়তে ইচ্ছে করতাম, যখনই পড়তে ইচ্ছে করতাম তখন আমি বইয়ের কোনা কোনা ডিএমসি লিখে রাখতাম, এরকম একটা অবস্থা। আমি 9 থেকে আর কি, আমার ভাই যখন টিকলো তখন থেকে ফার্স্ট ডিএমসি লিখে রাখছিলাম, যদিও এবারে ফার্স্টের নাম্বার তুলতে পারিনি, সেকেন্ডের নাম্বারটাই তুলছি আর কি। তো তখন থেকে একটু ছিল যে কি মেডিকেলে যদি যাই ডিএমসিতে যাব, আল্লাহ রহমটা করছে আমি ওইটুকু গেছি। কিন্তু মনে করেন যে কি পরীক্ষার আগে যখন আমি রেটিনার লাস্ট যে মল টেস্টগুলো হইতেছিল ওগুলোতে যখন আমি 80+ পাইতেছি, তখন বুঝলাম যে কি না ডিএমসি হইতে পারে। কারণ এর আগের পরে যখন আমি পরীক্ষা দিয়েছিলাম রেটিনার ফাইনাল মল টেস্টগুলো, তখন আমার 60-এর করে নাম্বার আসছে। রেটিনার যে নাম্বারটা পাইছি সেম নাম্বার পাইছি আমি মেন পরীক্ষায়। যখন রেটিনার সাথে আমি কম্পেয়ার করলাম তখন মনে হল যে না, সাবাস যে আসবে এবার, এরকম আর কি। আগে থেকে বুঝলাম যে কি হবে, কিন্তু একেবারে যে 100% শিওর তো এটা আমি তো আগাম জানি না, কিন্তু কনফিডেন্স ছিল যে আমি ডিএমসি পাবো এরকম। জি, আমরা যা শুনলাম তোমার কাছ থেকে, যারা হচ্ছে ফার্স্ট টাইম, তোমরা যারা হচ্ছে এবছর মেডিকেলে পরীক্ষা দিয়ে হচ্ছে যাদের হয়নি, যারা হচ্ছে মেডিকেলকেই চুজ করছো, মেডিকেলে পড়ার স্বপ্ন দেখছো, আমরা যেটা মারোয়ার কাছ থেকে জানতে পারলাম, শুরু থেকে যদি তুমি ডেডিকেশন লেভেল নিয়ে পড়াশোনা করতে পারো, আশা করা যায় তোমার সাকসেস ইনশাল্লাহ হবে। আর হচ্ছে ডেডিকেশন লেভেলটা এমন একটা জিনিস তোমাকে তোমার সাকসেসের চূড়ান্ত পর্যায়ে তোমাকে উন্নীত করবে। এই জন্য যারা হচ্ছে এবছর ফার্স্ট টাইম ভর্তি পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল যাদের একটু ভালো হয়নি, তাহলে যদি এখন থেকে সিদ্ধান্ত নাও, তো আশা করা যায় তারা সাকসেস হবে ইনশাল্লাহ। তোমার এই জার্নিতে আমাদের যে প্রকাশনাগুলি আছে তোমাকে কতটুকু হেল্প করেছে? যদি ওই প্রকাশনার মধ্যে প্রথমেই রাখবো ডাইজেস্ট, কারণ মেইন বুকের পরে সবচেয়ে বসার স্তর হলো ডাইজেস্ট। কারণ অনেকগুলো রাইটার পড়তে হয় আমাদের, কিন্তু এতগুলো রাইটার কিনে নিজে দাগিয়ে পড়া সম্ভব না। ডাইজেস্টের মধ্যে সবগুলো রাইটারের ইনফো থাকতো, তারপরে আমাদের ভারে সবচেয়ে স্পেশাল ছিল যেগুলো এক্সট্রা ইনফোগুলো হাইলাইটার দিয়ে থাকতো, মানে আলাদা কালার থাকতো, যার কারণে হচ্ছে কি খুঁজে খুঁজে এটা কি এক্সট্রা ইনফো, এটা আমার দাগাইতে হবে, এরকম একটা ব্যাগ পেতে হয় নাই। তাছাড়া হচ্ছে কি ডাইজেস্টের মধ্যে সবগুলো একসাথে থাকার কারণে আমি বুঝলাম যে কি কোন টপিকটা সাজানো থাকার কারণে কোন টপিকটা গুরুত্বপূর্ণ বা কোন টপিকটা গুরুত্বপূর্ণ এটা বুঝতাম। কারণ এর পেছনে হচ্ছে কি আবার দিত ওই বিগত বছরের প্রশ্নগুলো দিত, যার কারণে আমি কোন টপিকটার মধ্যে বিগত বছরের প্রশ্ন বেশি আসছে এটা ক্লিয়ার করে বুঝতাম। তারপর ডাইজেস্টে মার্ক করে দিত কোন টপিকটা কতটা ইম্পর্টেন্ট, যার কারণে ডাইজেস্টের কারণে দেখা গেল যে কি আমার গুছানোটা একটু ইজি হয়ে গেছে, অনেকটা ইজি। আমাদের তো অনেকগুলো প্রকাশনা আছে, এর মধ্যে তোমার হচ্ছে বিশেষ করে কোশ্চেন ব্যাংক আছে, আমাদের অনুশীলনী প্রশ্ন ব্যাংক আছে, এগুলো তোমাকে কতটুকু সাপোর্ট দিয়েছে? ভাইয়া যদি কোয়েশ্চেন ব্যাংকের কথা বলি, আমি শুরুতেই তো রেটিনার কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করছিলাম, যেখানে মানে বিগত বছরের প্রশ্নগুলো দেখে আমি বুঝলাম যে কোন টপিকটা থেকে প্রশ্ন বারবার আসে। ওই টপিকটা আমি প্রশ্ন ব্যাংক সলভ করার কারণে ধরতে পারছিলাম যে এই টপিকগুলো থেকে আসছে। আমি পুরো রেটিনার ওই প্রশ্ন ব্যাংকটা পরীক্ষার ঠিক 10 দিন আগে আমি আবার সলভ করছিলাম, কারণ মেইন পরীক্ষা যাওয়ার আগে যদি আমি টপিকটা অন্তত মাথায় যদি ক্যাচ করতে পারি, তাহলে আমার ওই টপিকটা একটু মাথায় বেশি দিন থাকবে, বেশিক্ষণ থাকবে আর কি। এই জন্য আমি বলবো যে কি রেটিনার প্রশ্ন ব্যাংক অনেক ভালো। আর এটা যদি সলভ করে এর পেছনে হচ্ছে কি নিচে নিচে দিত, ব্যাখ্যা দিত, মানে প্রশ্নটার ব্যাখ্যা দিত। আমাদের তো অনুশীলনী বুকটা আছে, তো সেখান থেকে তো প্রতি বছরে নেই, এবছরও দেখেছি অনেকগুলো কোশ্চেন আসে, সেখানে তোমার কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজি 3টা সাবজেক্ট একত্রিত করে দেওয়া আছে। এই বইটা তোমাকে কতটুকু হেল্প করেছে? ভাইয়া সব রাইটারের বই কিনে আমার পক্ষে পড়া সম্ভব না, খুঁজে খুঁজে গাইডের কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে আর কি অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক থেকে সবগুলো একসাথে থাকতো, যার কারণে আমি সব স্যারের বইয়ের পেছনের বইয়ের প্রশ্নগুলো আর কি সিরিয়াল অনুযায়ী পড়ে ফেলতে পারতাম। দেখা গেল যে কি অনেক প্রশ্ন, অনেক স্যারের অনেক প্রশ্ন, মানে আবার দেখা যায় যে স্যার এই স্যারের প্রশ্ন এই স্যার রিপিট করতেছে, একই প্রশ্ন দুইবার পড়তে টাইম নাই। এইটার কারণে তোমার একসাথে সবকিছু পেয়ে গেছে তুমি একই বইয়ের মধ্যে। প্রশ্নগুলো লাস্ট মুহূর্তে আমার দুইবার পড়তে হলো না, তারপর পাশাপাশি লিখে দিত যে ইসাক স্যারের বই আছে, এটা তপন স্যারের বই আছে, এটা এরকম পাশাপাশি লেখা থাকতো আর কি অনুশীলনী বই, যার কারণে আমি ফার্স্ট যাইতে পারছিলাম আর সবগুলো প্রশ্ন একসাথে পাইছিলাম। তোমাদের হচ্ছে লাস্ট মুহূর্তে এবছর কিন্তু হচ্ছে তোমাদেরকে জিকে ইন্টারন্যাশনাল যেটা এটা যোগ করা হয়েছিল। মোটামুটি অনেক স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমার মেডিকেল ক্যান্ডিডেট ছিল, মোটামুটি সবাই একটু প্যানিক ছিল আর কি। হঠাৎ করে হচ্ছে ইন্টারন্যাশনালটা যোগ করে দেয়া, কেমন কোশ্চেন হতে পারে বা কিভাবে কোশ্চেন হবে, এটা নিয়ে নানান জল্পনা কল্পনা তোমাদের মধ্যে ছিল। রেটিনা তোমাদেরকে শেষ মুহূর্তে এসে এই যে জিকে ইন্টারন্যাশনালের ব্যাপারে কতটুকু সাপোর্ট দিয়েছে,
এবং কিভাবে তোমাদেরকে এই লাস্ট সময়টাকে তোমাদেরকে হচ্ছে ওয়েলকাম করছে? ভাইয়া আমি জানি না কেউ ক্লাসে সবটুকু মনোযোগ দিয়েছিল কিনা, কিন্তু আমি রেটিনা সবসময় চেষ্টা করতাম যে সব ক্লাসে মানে সবটুকু মনোযোগ দেয়। ভাইয়া মেন ট্যাক্সের বাইরে একটু কিছু কথা বলতো, আমাদেরকে পরামর্শ দিত। এই যে এইরকম একটা ক্লাসে আর কি রেসবি ভাই বলতেছিল, এই যে সরকার যেহেতু চেঞ্জ হয়েছে, সবকিছু একটা চেঞ্জ হইতে পারে, দেখো তোমাদের কিন্তু ইয়া দিতে পারে, আন্তর্জাতিক দিতে পারে। তখন এটা আমি মাথায় নিয়ে নিছিলাম যে আন্তর্জাতিক দিতে পারে। যখন আন্তর্জাতিক দিল তখন আমি একটা হুট করে একটা মানে ভয় পাওয়া এটা আমি পাই না, কারণ আমি অনেক আগে এই রেসিপি থেকে শুনছিলাম যে আন্তর্জাতিক দিতে পারে, আমরা যদি দেয় তাহলে যদি সার্কুলার আসে তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিব, এটা বলছিল আর কি ভাইয়া বই দিতে। তোমাদেরকে তো হচ্ছে তো জিকে ইন্টারন্যাশনাল একটা বই দেওয়া হয়েছিল, সেই বইটা মোটামুটি কেমন হেল্প করেছে? ভাইয়া হঠাৎ একদিন এই 1 মাস বা 2 মাসের মধ্যে তো আমার 2 মাসও ছিল না যে আন্তর্জাতিক দিছে, এই মুহূর্তে তো আমার বাজার থেকে বড় বই কিনে বা বড় ডাইজেস্ট পড়া সম্ভব না। যে ইম্পর্টেন্ট যতটুকু আসা দরকার, রেটিনা তো অনেক বছরের মনে করেন অভিজ্ঞতা, যেটার বসা রাখা যায়, যে বইটা দিছিল এটা আমি পুরো কমপ্লিট করা আর কি, ওখান থেকেই পড়া, ওটার উপর আস্থা রাখছিলাম। আর আলহামদুলিল্লাহ হয়ে গেছে, কারণ গাজা থেকে যে পার্সেন্টেজ আসছে এটা মনে হয় ভাইয়া ইন্টারন্যাশনাল ক্লাস নেওয়ার সময় কোন এক জায়গায় বলছিল আর কি, যে ওটা আমি ক্লাস থেকে পেয়ে গেছিলাম, বইটাও পড়ছিলাম। দেন হচ্ছে কি গাজার যুদ্ধ কবে শুরু হয়েছিল, এই কোশ্চেনটা আসছিল। হ্যাঁ জি জি। আচ্ছা, তোমার কাছে আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে রেটিনার সাথে তোমার এই জার্নিতে কোন স্পেশাল কোনো মুহূর্ত ছিল কিনা? রেটিনার সাথে স্পেশাল মুহূর্ত হ্যাঁ ছিল ভাইয়া। আমি প্রথম ব্রাঞ্চে, মিরপুর ব্রাঞ্চে যখন ভর্তি হতে যাই, তখন আর কি হাতের কোণে আমি ডিএমসি লিখে রাখছিলাম। তো ভাইয়া দেখে ফেলে ডিএমসি, আমি লুকায় রাখতাম, মানে কেউ না দেখে, আমি নিজের জন্য লিখতাম। তো ভাইয়া দেখে বলে হাতে যে ডিএমসি লিখলা এভাবে কিন্তু পড়তে হবে, ডিএমসিতে আসতে হবে। তো তখন এটা আমার মাথায় খুব ক্যাচ করে আর কি। প্রথমবার তো হয় নাই কক্সবাজারে, আমি ভাইয়াদের সামনে লজ্জায় যেতে পারি নাই, যে প্রথমবার হইলো না আশা করেও। তারপর এখানে যদি না হয় তাহলে আমি আর ঢাকা শহরেই বা কেমনে আমি ইউনুস ভাইয়ের সামনে আসবো, এরকম আর কি। তো এটা আমার মাথায় খুব ক্যাচ করছিল। তখন থেকে আমি একটা এক্সট্রা একটা ইন্সপিরেশন পড়ছিলাম যে কি না পারতে হবে। ভাইয়া যেহেতু বলছে ডিএমসি, যেহেতু ভাইয়া দেখে ফেলছে, তার মানে যদি ডিএমসি না পাই তাহলে একটা লজ্জার বিষয়। ওইটা আর কি, ওই জায়গা থেকে একটু আলাদাভাবে পড়া শুরু হওয়া। দেন হচ্ছে কি আরেকবার নাম্বার কম পাইছিলাম, ইউনুস ভাইয়ের কাছে এসে কান্না করে দিছি, ভাইয়া আমাকে দিয়ে কি হবে? ভাইয়া বলছে এই নাম্বার একটু কম নেটের জন্য তোমার কান্না করে দিতে হয়, দেখবা যদি প্র্যাকটিস করতে থাকো দেখবে ঠিক পেয়ে যাবে। জি, আমি তোমার কাছে যেতে চাচ্ছি, জুলাই বিপ্লবের আগে এবং পরে দেশের মধ্যে কঠিন একটা পরিস্থিতি বিরাজমান ছিল, তখন তুমি নিজেকে কিভাবে গুছিয়ে নিয়েছো? ভাইয়া যেহেতু দেশের একটা খারাপ পরিস্থিতি, নিজের একটা খারাপ লাগতেছে, এদিকে মারামারি, এদিকে খুন খারাপ, সব মিলে মানসিকভাবে খারাপ ছিলেন, তবু একটু পড়তে হবে, হালকাভাবে পড়ছিলাম অতটা, মানে ওই সময় যেহেতু দেশের পরিস্থিতি কারণ নিজে ভালো থাকার কথা না, তো সব তো কিছু বন্ধ, তখন শাটডাউন দিয়েছিল, ক্লাসও বন্ধ ছিল। তখন আমি পড়ার জন্য কেএলএমএস অ্যাকাউন্ট থেকে যে ক্লাসগুলো ভাইয়ের আগে থেকে দিয়ে রাখছিল ওইগুলো আর কি দেখে আমি ওই টপিকটা পড়তেছিলাম। রেটিনার এলএমএসটা তোমাকে কতটুকু হেল্প করেছে এবং এলএমএস এ কি কি ধরনের হেল্প তুমি এখান থেকে পেয়েছো? এলএমএস এ বেস্ট সার্ভিস বলবো যে কিউএনএ, কারণ আমি এই যে মানে হোম থিয়েটারের মতো, বা পাশে একজন আছে, আমি কোথায় আটকাই গেছি জিজ্ঞেস করতেছি, আমি পেয়ে যাচ্ছি মুহূর্তের মধ্যে কিউএনএ সার্ভিস। দেন হচ্ছে ক্লাসগুলো সেফ থাকে, ও আমি যখন ইচ্ছা দেখে নিতে পারি। দেন ভাইয়া হচ্ছে কি এক্সাম থাকে, এক্সামগুলো আমি যদি একটা মিসও যাই, দেখা যাচ্ছে দেখে গেছি, এটা আমি আবার দিতে পারি। আমি যে প্রশ্নটা অফলাইনে দিলাম ওইটার সি সেট হচ্ছে কি, বি সেট দিলে সি সেট আবার ওইখানে আসে, তার একই টপিকের উপর দুটা প্রশ্ন, দুটা কোশ্চেন। দাগানো বইয়ের পিডিএফ গুলো মেবি এখানে সবকিছু দেয়া আছে সুন্দর করে। হ্যাঁ জি। এলএমএস সম্পর্কে তোমাকে যদি জানতে চাই, একটা স্টুডেন্ট এলএমএস থেকে কি কি এখান থেকে শিখতে পারে এবং তার জন্য কতটুকু হেল্প হয়, মানে এই জার্নিতে, মেডিকেল জার্নিতে? মেডিকেল জানতে ভাইয়া যদি বলি যে কি যদি অনলাইনে আসে একটু অসুস্থ বা আসতেছে না, তাহলে এলএমএস দিয়েও পুরো চালিয়ে দিতে পারবো। আমি বলবো যে এলএমএস এ এই পুরো সার্ভিসটাই আছে, একটা স্টুডেন্টের জন্য মেডিকেল ক্র্যাক করার যতটুকু প্রয়োজন, মানে পড়ার জন্য ক্লাস, এক্সাম, তারপর কিউএনএ সার্ভিস, সবগুলো হচ্ছে ওই এলএমএস আছে। যার কারণে কিছুদিন দেখা গেল যে অফলাইনে আসতেও পারে না বা অনলাইনে চালু করছে, তাহলে দেখা গেল যে এলএমএস দিয়ে চালানো যাবে। অতটুকু এলএমএস অতটুকু মানে সর্বোচ্চটা দিছে আর কি। জি, আমি তোমার কাছে আরেকটা কোশ্চেন জানতে চাই, সেটা হচ্ছে যারা এখন সেকেন্ড টাইম দিতে চায়, যারা ফার্স্ট টাইম যাদেরকে মেডিকেল হয়নি, যারা সেকেন্ড টাইম এখন দিবে, তাদেরকে পড়াশোনা কখন থেকে শুরু করা উচিত এবং প্রথম থেকে তাদের করণীয় কি, প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের করণীয়গুলো কি হবে তাদের? যদি সেকেন্ড টাইম দিতে চাই তাহলে বলবো যে কি আগে থেকে শপথ করা যে কি আমি
পুরো শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকবো, যতই যাই হোক। মাঝখানে আমি যতবার ভেঙে পড়ি, নাম্বার কম আসুক, আমি এখানে একটা মেনশন করতে চাই কি, আমি যে নাম্বারটা এবারে পরীক্ষায় পেলাম 90.5, এটা আমি পুরো জার্নিতে আমি কোথাও পাই নাই। তাহলে কি আমি কি তাহলে নাম্বারটা তুলতে পারি না? এরপরে তো আমি 60-এর ঘরে গেছি, 50-এর ঘরে গেছি। আমার মনে আছে রিভিউ 9 আমি 50 পাইছিলাম, 50-এর ঘরে পাইছিলাম আর কি। তাহলে কি আমি ভেঙে পড়ছি? নাম্বার কম আসবে। সেকেন্ড টাইমে মাঝে মধ্যে দেখা গেল মোটামুটি লেগে থাকতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকলে অবশ্যই সফলতা ধরা দিবে। এরপর হচ্ছে কি ভাইয়া, তাকদিরে একটা বিশ্বাস রাখতে হবে। মাঝে মধ্যে মনে করেন যে এরপরও দিও, কিন্তু সব অনেক সেকেন্ড টাইমে দিবে, 12,000 15,000 তো সেকেন্ড টাইমে দিবে। সবার কি আর হবে না, কিন্তু এরপরও ভেঙে পড়া যাবে না। আল্লাহ যা দিয়েছে সেটার উপর সন্তুষ্ট থাকতে হবে। আর বলবো যে কি, যদি শুরু করতে হবে কখন থেকে, আগে ডিউটা, যদি মেডিকেলের পরে যদি আমি বলি ডিউ আছে, ডিউটা দিক, ডেন্টাল দিক, এফএমসি দিক, তারপর এফএমসি তো হয়ে গেছে, এফএমসি দিক, এরপর আর কি শুরু করা। যদি যে পাশাপাশি যদি যে সেফ থাকতে চায় যে আমি জিএসটি একটা সিট রাখবো বা এগ্রিতে একটা সিট রাখবো, তাহলে পাশাপাশি পড়া মানে অনেক গুরুত্ব। তোমার কথার মাধ্যমে যেটা জানতে পেরেছি, যে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যারা হচ্ছে সেকেন্ড টাইমার, যারা মেডিকেল দিতে চাও, অবশ্যই এখন যে পরীক্ষাগুলো সামনে আছে, বিশেষ করে হচ্ছে বিভিন্ন পাবলিক ভার্সিটির পরীক্ষাগুলো আছে, ডেন্টাল আছে, এগুলো দেওয়ার পরে তোমার শুরু করা যেতে পারে সেকেন্ড টাইম। আর সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই কোথাও ভর্তি হয়ে থাকলে হচ্ছে মানসিক চাপটা কম থাকে, সেক্ষেত্রে সেকেন্ড টাইম খুব ভালোভাবে মানে চালিয়ে যাওয়া যায়, তাই তো? ভাইয়া বলবো যে আবার ভর্তি হয়ে ওটাতে একদম ক্লাস করতে যাবো, বা এই অনেকেই দেখছি যে আমার ফ্রেন্ড সার্কেল ওখানে ক্লাস করতে গিয়ে ওখানে আটকাই গেছে, নাম্বারটা কম আসতেছে, ওরকম করা যাবে না। ওটা ভর্তি আছে, ভর্তি থাক, আমি এই সেকেন্ড টাইম জানিতে লেগে থাকবো। জি, তোমার কাছে আরেকটা কোশ্চেন আমার, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি? ভাই ওই যে শুরু থেকে বললাম যে লেগে থাকতে হবে, তারপর হচ্ছে কি কনফিডেন্সটা ধরে রাখতে হবে। যদি নিজে না পড়ি, নাম্বারটা কমে যাবে, অটোমেটিক কনফিডেন্সটা হারিয়ে যাবে। যদি পড়ি, নাম্বারটা বেশি আসে, কোচিং আমি ভালো করি, তাহলে কনফিডেন্স অটোমেটিক এসে যাবে। আর বলবো যে কি, সবসময় আল্লাহর কাছে চাওয়া, কারণ আমি যখন চাই তখন মনে করেন যে কি সিজদায় গেলে অন্যরকম একটা অনুভূতি, যে ডিপ্রেশনটাও চলে যায় আর কি। যখন খারাপ লাগবে সিজদায় ফিরে যাওয়া। দেন জি, তোমাকে যারা দেখছে, তোমার এই ভিডিওটা যারা দেখবে, যারা সেকেন্ড টাইম দিতে চায়, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবা, এক লাইনে কি বলতে চাও? বি ডেডিকেটেড। রেটিনার অনেকগুলো পরীক্ষা থাকে, দেশব্যাপী পরীক্ষাগুলো আয়োজন করা হয়, রেটিনা স্টার, তারপরে হচ্ছে তোমার স্পেশাল মডেল টেস্ট, তারপর ডক্টর হান্স পরীক্ষা। এই পরীক্ষাগুলো তোমার কনফিডেন্স লেভেল বৃদ্ধি করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখছে? ভাইয়া যখন আমি দেখলাম যে সারা দেশে আমার পজিশন এত আসছে, তখন মনে হলো যে আরেকটু পড়লে আরো বাড়বে। এটা পজিশনটা দেখার পর আমার আর কি কনফিডেন্সটা বেড়ে যাইতো, যে কি একটু কষ্ট করি আরো বাড়বে, এরকম একটা আর কি। মানে এটা আমার নিজের পজিশনটা বুঝাই দিত আর কি, কোথায়। আবার প্রশ্নগুলো মেডিকেল স্টুডেন্ট ছিল, যে তখন আমি গ্যাপটা ধরতে পারতাম যে এই সাবজেক্টের উপর গ্যাপ আছে, বায়োলজিতে বেশি পারতেছি না, ফিজিক্সে বেশি পারতেছি না, কেমিস্ট্রিতে বেশি পারতেছি, ওই গ্যাপটা ধরতে পারতাম। যার কারণে তার মানে হচ্ছে এই পরীক্ষাগুলো অনেক গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে কনফিডেন্স লেভেলকে বৃদ্ধি করার জন্য। অনেক স্টুডেন্টের মধ্যে পরীক্ষা দেওয়ার পরে আমার অবস্থানটা জানা যায়। এটা রেটিনা স্টার, রেটিনা ডক্টর হান্স পরীক্ষা, তারপর হচ্ছে রেটিনা স্পেশাল মডেল টেস্ট, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমাকে অনেক ভূমিকা রাখছে আমি বলে মনে করি, তাই তো? হ্যাঁ ভাইয়া। জি, মারওয়া, তোমাকে যেতে চাই সেটা হচ্ছে তোমার শিক্ষক মন্ডলী যারা ছিলেন, যারা তোমাকে হচ্ছে তোমার ইন্সপিরেশন গুরু, যেখান থেকে তোমার ফাউন্ডেশনটা গড়েছে, তোমার শিক্ষকরা আজকে দেখছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে কি, আমি আলহামদুলিল্লাহ এমন শিক্ষক পেয়েছি, সবগুলো আমার টিচার এমন তো ভালো ছিল যে সবসময় আমাকে ইন্সপায়ার করতো। পড়াটা তো দিতই, সাথে সাথে আমাকে ইন্সপায়ার করতো যে ছায়া তুমি পারবা। একদম আমি যদি প্রাইমারি থেকে শুরু করি, এই এসএসসি দেওয়া সব জায়গায় টিচাররা সবসময় আমাকে মোটিভেট করতো যে তুমি ফার্স্ট গার্ল, তুমি পারবা। এই যে শুরু থেকে একটু ফার্স্ট বেঞ্চার ছিলাম, তো তখন থেকে এই স্যারদের সাথে একটু ভালো কন্ট্যাক্ট ছিল। কলেজে এসে স্যাররা বলতো যে কি, তুমি যেহেতু অসুস্থ থেকে ভালো রেজাল্ট করতেছো, তো তুমি বোর্ডে পরীক্ষা দিবা, মেডিকেলেও পরীক্ষা দিবা, ডিউতে পরীক্ষা দেখবা, তুমি সব জায়গায় আসবা। মধুসন্ত ম্যাম একটা ম্যাম ছিল, যে ফ্যামিলিতে যত কিছু চলুক, বন্ধু বান্ধবের সাথে তোমার যত কিছু চলুক, পড়ালেখাটা ঠিক রাখবা। ম্যামের ওই কথাটা আমি সবসময় মাথায় রাখতাম। জি, ধন্যবাদ মারওয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই স্টুডিও থেকে। যারা আজকে আমাদের সাথে এতক্ষণ ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেটিনার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি আজকের আমাদের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।